এন্ট্রি পাওয়ার পর র্যামিলের দুই পাশে যোগফল দেখে নিব যে সমান আছে কিনা বা কোনো এন্ট্রি মিসিং আছে কিনা সেটা দেখে নিব। তাহলে যেটা মিসিং থাকবে সেক্ষেত্রে আমাদের সেই পাশে অনিশ্চিত হিসাব বসাতে হবে। তো এখানে দোনো পাশে যোগফল ঠিক আছে। এরপর সমন্বয়ে এন্ট্রিগুলো দেখতে হবে এবং সমন্বয় এন্ট্রির সাথে যেগুলো র্যামিলের এন্ট্রির সাথে মিলে যাবে সেগুলো আমরা দাগিয়ে নিব। তো সমন্বয় একে দেওয়া আছে সমপরি মজুত পণ্য 1,05,000, এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা এবং বিমা দাবি স্বীকৃতি 5,000, অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য হয়েছে 10,000, এর মধ্যে বিমা কোম্পানি 5,000 টাকার ক্ষতিপূরণ দিয়েছে। তো এক্ষেত্রে আমাদের র্যামিলের কোনো এন্ট্রি সাথে সম্পর্কিত নয়, তবে পণ্যর সাথে ক্রয়ের সম্পর্ক, ওই জন্য আমরা ক্রয়ের সাথে এটা অন্তর্ভুক্ত করে দিব। তো ক্রয়ে আমরা দেওয়া আছে 3 লক্ষ টাকা, এটাকে আমরা 1 নম্বর সমন্বয়ের সাথে অন্তর্ভুক্ত করছি। আর যেহেতু এটা আগুনে বিনষ্ট পণ্য টাকাটা ক্রয় থেকে বিয়োগ হয়ে যাবে, 10,000 টাকা সম্পূর্ণ টাকা বিয়োগ হয়ে যাবে এবং সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য টাকা বিয়োগ করে দেখাতে হবে। আচ্ছা, এরপর ক্রয়ের সাথে যেহেতু ফেরতটা বিয়োগ হয়ে যায়, ফেরত এটা দেখে নিতে হবে, এই জন্য আমি এখানেও 1 নাম্বার দিয়ে রাখছি। ক্রয় বারটা থাকলে সেটাও বিয়োগ হয়ে যেত আর অলিখিত ক্রয় তো যোগ হয়। আচ্ছা, এরপর 2 নম্বর সমন্বয় অনাদায়ী পাওনা সঞ্চিতি আরও বাড়াতে হবে 2,000 টাকা, অর্থাৎ র্যামিলে যেই অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া হচ্ছে 4,000 টাকা, তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের 6,000 টাকায় আনতে হবে। অর্থাৎ 4,000 টাকার সাথে আরও 2,000 টাকা অ্যাড করে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি করতে হবে 6,000 টাকা। তো অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী পাওনা এবং বিবিধ দেনাদার অথবা যদি না থাকে প্রাপ্য হিসাবে সম্পর্ক, তো আমরা এটাকে 2 নাম্বার এবং অনাদায়ী পাওনাকে 2 নাম্বার এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিকে 2 নাম্বার অন্তর্ভুক্ত করে দিয়েছি। এরপর কলকাতার উপরে 7.5% এবং আসবাবপত্রের উপর 5% হারে অপচয় ধরতে হবে। তো আমাদের দেখতে হবে কলকবজা এবং আসবাবপত্র কোথায় আছে, তো এটাকে আমরা 3 নাম্বার দিব। কলকবজা এবং আসবাবপত্র 3 নাম্বার সমন্বয়ের সাথে সম্পর্কিত। তো দেখা যাচ্ছে দোনোটায় কলকবজা এবং আসবাবপত্র দোনোটার মধ্যেই ক্রয় মূল্য দেওয়া আছে এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় এবং এই বর্তমান মূল্যটা দেওয়া আছে। তো আমরা কি করব, যখন অবচয় বের করব তখন আমরা ক্রয় মূল্যের উপর অবচয় ধার্য করব। আর যখন আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কলকবজা স্থায়ী সম্পত্তি আকারে লিখব তখন 2 লক্ষ টাকা লিখব, কিন্তু অবচয়ের টাকা আমরা নির্ণয় করব ক্রয় মূল্যের উপর। একইভাবে আসবাবপত্রেও এই কাজটা করতে হবে। তো এরপর 4 নম্বর সমন্বয় দেওয়া আছে সম্ভাব্য দায়ের পরিমাণ 1500 টাকা। এই সম্ভাব্য দায় আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না, এই সম্ভাব্য দায়টা আমাদের টিকা আকারে আমরা লিখে দিতে পারি। সম্ভাব্য দায় পরিমাণ 1500 টাকা আমরা আর্থিক অবস্থার বিবরণীর শেষে একেবারে শেষে টিকা আকারে লিখে দিতে পারি সম্ভাব্য দায় 1500 টাকা, এই এতটুকু লিখলেই হবে, এছাড়া এটা আর কোথাও আসবে না সম্ভাব্য দায়। এছাড়া আমাদের র্যামিলে কিছু সমন্বয় দেওয়া থাকে, তো এইগুলো 2 বার করে আসে, তো এগুলো আমরা একটু দাগিয়ে নিই। যেমন বিনিয়োগ 8%, অর্থাৎ বিনিয়োগের সুদ আমাদের ধরতে হবে 8%। তো এখানে আমাদের দেখতে হবে বিনিয়োগের সুদ তো ক্রেডিট পাশে থাকবে, তো বিনিয়োগের সুদ যদি না থাকে আমাকে বরাবর 8% বিনিয়োগের সুদ বকেয়া বিনিয়োগের সুদ ধরতে হবে। এছাড়া আছে ঋণপত্র আমাদের সমন্বয়, অর্থাৎ ঋণপত্রের সুদ ধরতে হবে 10%, অর্থাৎ 5,000 টাকা হবে। এখন খেয়াল করতে হবে ঋণের সুদ কি দেওয়া আছে কিনা ডেবিট পাশে। ঋণের সুদ দেওয়া আছে 3,000 টাকা, কিন্তু আমরা দেখেছি যে ঋণের সুদ হয় 5,000 টাকা, অর্থাৎ বুঝতে হবে 2,000 টাকা ঋণের সুদ এখনো বকেয়া আছে, তো এটা সমন্বয় করতে হবে। তো এই তো এগুলো ছিল। এরপরে ইজারা সম্পত্তি, যেহেতু কলকবজা একটা অবচয় ধরবো, তো ইজারা সম্পত্তিকে আমরা 3 নম্বর সমন্বয়ে অন্তর্ভুক্ত করি, অর্থাৎ 3 নম্বরে সমন্বয়তে শুধু অবচয় এবং অবলম্বনগুলো একত্রিত করে নিলাম। তো এই ছিল আমাদের সমন্বয় এবং র্যামের ভিতরে সমন্বয়গুলো প্রথমে চিহ্নিত করা। এরপর আমরা প্রথমে শুরু করে দিব। প্রথমে আমরা লিখব কোম্পানির যে নাম লিখে বিশ্ব দায় বিবরণী লিখব এবং এটি যেই সাল দেওয়া থাকবে সেই সালে সমাপ্ত বছর লিখে আমরা বিবরণ লিখে 3টা টাকার ঘর লিখব। 3টা টাকার ঘরে, তো প্রথমে ঘর কাটার পরে প্রথম এন্ট্রিটা হবে বিক্রয়, প্রথম এন্ট্রিটা সবসময় বিক্রয় হবে। তো বিক্রয় আমরা বের করে নিই। বিক্রয় দেওয়া আছে 4,84,000 টাকা, এটা আমরা প্রথমে এন্ট্রিভুক্ত করে দিব।
আর বিক্রয়ের সাথে যেহেতু বিক্রয় ফেরত কিছু ছিল না বা বাট্টা এগুলো কিছু ছিল না, এই জন্য আমরা সরাসরি মাঝের ঘরে লিখে ফেলবো। মনে রাখবো বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়ের পরে যে প্রারম্ভিক মজুত পণ্য আসে, শুরুতেই প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে আসবো, সেটা মাঝের ঘরে আসবে। আর বিক্রয়ে যদি কোনো সমন্বয় না থাকে সেক্ষেত্রে আমরা বিক্রয় মাঝের ঘরে লিখবো, অথবা সরাসরি থার্ড কলামে লেখা যায় নিট বিক্রয় হিসেবে। তো আমরা বিক্রয়ের টাকা লিখছি। এরপর এটাই নিট বিক্রয়, কারণ এটার সাথে আর কোনো সমন্বয় নেই। এরপর আমরা এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ দিয়ে দিব। এখন বিক্রিত পণ্যের ব্যয় কি কি? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে গিয়ে এই প্রারম্ভিক মজুত পণ্য এবং এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এগুলো সবগুলো যোগ করে সম্পূর্ণ মজুত পণ্য টাকা বিয়োগ করে যা পাবো সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ দিলে আমরা মোট মুনাফা পাবো। তো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এই এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত যেই লেনদেনগুলো সংগঠিত হবে এবং এই ঘরে যা লেখা হবে সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা বিয়োগ লেখা আকারে লিখে তারপর প্রথমে আমরা লিখবো প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেলতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা, এটা আমরা মাঝের কলামে লিখবো, আগেই বলেছি। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। এরপর আমরা ক্রয় এবং নিট ক্রয় বের করব। তো ক্রয় দেওয়া আছে মিলে 3 লক্ষ টাকা, এটা আমরা ইনার কলামে লিখবো যেহেতু আমাদের ক্রয় ফেরত আছে এবং সমন্বয় আছে 1 নম্বর যে আগুনে বিনষ্ট পণ্য, এই টাকাটা বাদ হবে। তাহলে আমরা ক্রয় ফেরতটা টাকা বাদ দিয়ে দিই। ক্রয় ফেরতের টাকা দেওয়া আছে 2,000 টাকা, তো বিয়োগ দিলাম। এরপরে আমাদের আগুনে বিনষ্ট পণ্যের টাকা বিয়োগ করে দিতে হবে। আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে সমন্বয় দেওয়া ছিল আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা, এই 10,000 টাকাও আমরা বিয়োগ করে দেখাবো। তাহলে আমাদের নিট ক্রয় বের হবে। তাহলে আমরা পেলাম ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, বা বাট্টা থাকলে বাট্টা টাকা বাদ হবে, অলিখিত ক্রয় থাকলে যোগ হবে, আগুনে বিনষ্ট পণ্যের টাকা বিয়োগ হয়ে গিয়েছে। তাহলে এই করে আমরা নিট ক্রয়ের টাকা পেয়ে গেলাম। তো নিট ক্রয়ের সাথে এবার আমরা প্রত্যক্ষ পরিচালন ব্যয়গুলো যোগ করে দিব। প্রত্যক্ষ পরিচালন ব্যয় কোনগুলো আমরা একটু দেখে নিই। প্রত্যক্ষ পরিচালন ব্যয় সরাসরি উৎপাদনে বা সরাসরি বিক্রিত পণ্য তৈরি করতে যে খরচগুলো হয় সেইগুলোই প্রত্যক্ষ পরিচালন ব্যয়, যেমন মজুরি, ক্রয় পরিবহনের আরেক নাম আন্তঃপরিবহন, শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, এই ইত্যাদি প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে নিট ক্রয়ের নিচে চলে আসবে যোগ আকারে। তো এই উক্ত মিলে শুল্ক, মজুরি ও আন্তঃপরিবহন এগুলো প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে ছিল, এগুলো আমরা ক্রমান্বয়ে নিয়ে আসছি যোগ আকারে। শুল্ক, মজুরি ও বেতন ও মজুরি এই কথা থাকলে কিন্তু আমরা পরোক্ষ পরিচালন ব্যয় আনতাম, কিন্তু যদি আগে মজুরি কথাটা লেখা থাকে সেক্ষেত্রে প্রত্যক্ষ পরিচালন ব্যয় চলে আসবে। এরপর আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন এগুলো প্রত্যক্ষ পরিচালন ব্যয়, এগুলো আমরা যোগ আকারে নিয়ে আসব। শুল্ক 22,000, মজুরি ও বেতন 85,000, আন্তঃপরিবহন 25,000। তো এই নিট ক্রয় এবং প্রত্যক্ষ পরিচালন ব্যয় এগুলো যোগ করে আমরা পাবো হচ্ছে কৃত পণ্যের ব্যয়। নিট ক্রয় এবং প্রত্যক্ষ পরিচালন ব্যয় এইগুলো যোগ করে আমরা পাবো কৃত পণ্যের ব্যয়। এই কৃত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্য যোগ করলে পাবো বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় বা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো প্রথমে আমরা নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ পরিচালন ব্যয় যোগ করে পেয়েছি কৃত পণ্যের ব্যয়, এবং কৃত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্য যোগ করলে পাচ্ছি বিক্রয় উপযোগী বা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবং এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকে এবার আমরা সম্পূর্ণ মজুত পণ্যের টাকা বিয়োগ করে দিব, তাহলেই আমরা আলটিমেট বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। আচ্ছা, সম্পূর্ণ মজুত পণ্য দেওয়া ছিল 1,05,000, আমরা ইনার কলামে লিখবো কেননা এটার সাথে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত হবে। তো আগুনে বিনষ্ট পণ্যের টাকা হচ্ছে 10,000 টাকা। তো এই
সমাপনী মজুত পণ্য থেকে আগুন নির্দিষ্ট পণ্যের টাকা বাদ দিলে সমাপনী মজুত পণ্য দাঁড়ায় 95,000 টাকা। এই বিক্রয় উপযোগী বা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে দিব, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পাবো। ফাংশনে ভুল হয়েছে, আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে এই বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্যের টাকা বাদ দিয়ে দিব, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তো এতক্ষণ যা করা হলো এখান থেকে পর্যন্ত সব এইগুলো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ হবে, এটা আমরা প্রথমেই লিখেছিলাম। তো এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট মুনাফা বা মোট লাভ পেয়ে যাব। তো আমাদের মোট লাভ দাঁড়িয়েছে 1,29,000 টাকা। তো এটাই প্রথম স্টেপ শেষ, যে বিশদ আয় বিবরণীর প্রথম স্টেপ এতটুকু। আর বিশদ আয় বিবরণীর একই কলামের ভিতরে, একই ঘরের ভিতরে দ্বিতীয় অংশ হচ্ছে নিট মুনাফা। এই নিট মুনাফা শেষ হলেই বিশদ আয় বিবরণী শেষ হবে। তো আমরা মোট মুনাফা বের করার পর আমরা পরোক্ষ পরিচালন আয় এবং পরোক্ষ পরিচালন ব্যয় নিয়ে আসবো। পরোক্ষ পরিচালন আয় মাত্র 3টা এন্ট্রি আসে সাধারণত, তো এগুলো একটু মনে রেখে দিব, মুখস্থ রেখে দিব, যে প্রাপ্ত ভাট্টা, প্রাপ্ত কমিশন আর চালানি কারবারের মুনাফা, এগুলো পরোক্ষ পরিচালন আয়। তবে এই উক্ত রেওয়ামিলে তিনোটার কোনোটাই ছিল না, এই জন্য আমরা এই পরোক্ষ পরিচালন আয় আনতে পারছি না। এরপর আমরা যেই হিসাবটা পরোক্ষ পরিচালন ব্যয়, বা এটাকে আমরা শুধু পরিচালন ব্যয়ও বলে থাকি। তো প্রথমেই আসবে বেতন, পরোক্ষ পরিচালন ব্যয়। তো এখানে আগেই মজুরিও বেতন ছিল, তো সেক্ষেত্রে এখানে আর বেতন আসবে না। তো আমাদের দেখতে হবে কি কি আসবে। পরোক্ষ পরিচালন ব্যয়ে বেতন আসে, তারপরে এইটার বিপরীত, যেমন প্রাপ্ত বাট্টা, তাহলে প্রদত্ত বাট্টা আমাদের পরোক্ষ পরিচালন ব্যয় আসবে, প্রদত্ত কমিশন আসবে, এগুলো আসবে। এছাড়া কুঋণ, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই লেনদেনগুলো চলে আসবে, অবচয়, অবলম্বন, এগুলো চলে আসবে। তো আমরা দেখি কি কি আমাদের আনতে হবে। প্রথমেই যেহেতু সমন্বয় ছিল, যে 2 নম্বর সমন্বয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি বাড়াতে হবে 2,000 টাকা, তাহলে এইটা অন্তর্ভুক্ত করি। প্রথমে আমাদের এই রেওয়ামিলে যে অনাদায়ী পাওনা ছিল সেই টাকাটা আমরা ইনার কলামে লিখব, অনাদায়ী পাওনা 2,000 টাকা, এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ পুরাতন ছিল 4,000 টাকা, এর সাথে আরো 2,000 টাকা বাড়াতে হবে, অর্থাৎ এই 4,000 আর 2,000-এ 6,000 টাকা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দাঁড়াবে। তো এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই দুইটা যোগ করে দিতে হবে, যে রেওয়ামিলের অনাদায়ী পাওনা আর এই সমন্বয়ের অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, এগুলো যোগ করে দিতে হবে। আর শুধুমাত্র রেওয়ামিলের অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে সেইটাই শুধু বিয়োগ করে দেখাতে হবে। আমি বিয়োগ করে দেখাচ্ছি, এই অনাদায়ী পাওনা 4,000 বিয়োগ করে দেখাচ্ছি, তাহলে আমাদের নতুন কুঋণ বা অনাদায়ী পাওনা দাঁড়ায় 4,000 টাকা। এরপর আমরা অবচয় অবলম্বন নিয়ে আসবো। দেখেছি যে 2টা স্থায়ী সম্পত্তি ছিল, আর 3টা একটা ইজারা সম্পত্তি, এটা অবলম্বন করতে হবে। তো প্রথমে আমরা কল কবজা নিয়ে আসি। আমি আগেই বলেছি কল কবজার ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো। তো কল কবজার উপর 7.5% অবচয় ধরতে হবে। তো আমরা ধরি, প্রথমে কল কবজার অবচয় আমরা লিখে ফেলি। কল কবজা আসবে, এরপর আসবাবপত্র আসবে, আর আমরা আরটা আছে ইজারা সম্পত্তি, এটার অবলোপন নিয়ে আসবো। তো কল কবজার আমাদের 7.5% কল কবজার অবচয় ধরতে হবে। তো আমাদের দেওয়া ছিল কল কবজার ক্রয় মূল্য 3 লক্ষ টাকা, এর 7.5% ধরবো।
লক্ষ টাকা ইন্টু 7.5%, এটা হচ্ছে কলকবজার অপচয়। তো আমরা একটু ক্যালকুলেটরে দেখি। ক্যালকুলেটরে দেখিনি যে আমাদের ছিল 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা 7.5%। হ্যাঁ, 22,500 ঠিক আছে। এরপর আমাদের আসবাবপত্রের দেওয়া আছে 40,000 টাকা, এটার অপচয় 5% অপচয় ধরতে হবে। তো আমরা 40,000 টাকার 5% অপচয় ধরে নিই। 2,000 টাকা। তো আমরা এখানে লিখে ফেলবো 2,000 টাকা। এবং ইজারা সম্পত্তির অবলোকন, ইজারা সম্পত্তি যত দেওয়া থাকে এটা আমরা ক্যালকুলেটরে উঠিয়ে নিব, আর যত বছর দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ করে দিলে অবলোকনের টাকা বের হয়ে যাবে। 1,50,000 টাকাকে 15 দিয়ে ভাগ করলে অবলোকনের টাকা বের হয়ে যাবে 10,000 টাকা আমাদের অবলোকন করতে হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের পরোক্ষ পরিচালন ব্যয়। তো পরোক্ষ পরিচালন ব্যয় নতুন অনাদি পাওনা 4,000 এবং অবচয় অবলোকন মিলে হয় 34,500। এই দুইটা যোগ করলে আমরা পাই মোট পরিচালন ব্যয়। মোট অপারেটিং কস্ট হচ্ছে 38,500 টাকা। তো এটাই আমাদের পরিচালন মুনাফা। যেহেতু আমরা নিয়ম হচ্ছে এই পরোক্ষ পরিচালন আয় সমূহ যোগ করে দিব আর পরোক্ষ পরিচালন ব্যয় সমূহ বিয়োগ করে দিব মোট মুনাফা থেকে, তাহলে আমাদের পরিচালন মুনাফার টাকা পেয়ে যাব। এরপর পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়ের আনতে হবে। অপরিচালন আয় যোগ হবে, অপরিচালন ব্যয়গুলো বিয়োগ হবে। তো অপরিচালন আয় কোনগুলো আমরা এক নজরে দেখে নিই। বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সালামি, প্রাপ্ত ভাড়া, উপভাড়া, লভ্যাংশ আয়, সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, বিবিধ আয়। আর অপরিচালন ব্যয় কোনগুলো আমরা এক নজরে দেখিনি। ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ, শিক্ষানবিশ ভাতা, আগুনে বিনষ্ট পণ্য, বিবিধ ক্ষতি। তো এগুলো অপরিচালন ব্যয়। তো অপরিচালন আয়গুলো আমরা অন্তর্ভুক্ত করি। দেখি বিনিয়োগের সুদ আনতে হবে, আমরা দেখেছিলাম বিনিয়োগের সুদ। তো প্রথমেই আমরা বিনিয়োগের সুদের টাকা নিয়ে আসি। যেহেতু বিনিয়োগ দেওয়া আছে 8% এবং এই সুদের 2 লক্ষ টাকার উপর 8% করতে হবে। 8% করলে হয় 16,000 টাকা। আর যেহেতু এখানে আর কোনো রেওয়া মিলে বিনিয়োগের সুদের টাকা ছিল না, তো সরাসরি আমরা 16,000 টাকা বিনিয়োগের সুদ নিয়ে আসব অপরিচালন আয়। বিনিয়োগের সুদ 16,000 টাকা আমরা নিয়ে আসব। বিনিয়োগের সুদ 16,000 টাকা আউটার কলামে নিয়ে আসলাম। এরপর অপরিচালন, এখানে এছাড়া আর অপরিচালন আয় কোনোটাই ছিল না। শিক্ষানবিশ সালামি, ভাড়াপ্রাপ্ত লভ্যাংশ, বিক্রয়জনিত কর কোনোটাই ছিল না। এরপর আমরা দেখব অপরিচালন ব্যয়। যেমন একটু আগে আমরা দেখেছি ঋণের সুদ দেওয়া ছিল, ঋণের সুদের টাকা আমরা দাগিয়ে নিয়েছি এবং কিছু টাকা দেওয়া আছে আর বাকি টাকা বকেয়া হিসেবে আছে। তো যত টাকা দেওয়া আছে সেটা আমরা আগে অন্তর্ভুক্ত করে নিই। ঋণের সুদ দেওয়া আছে 3,000 টাকা। তো আমরা অপরিচালন ব্যয় ঋণের সুদটা লিখে নিই। ঋণের সুদ মিলে দেওয়া আছে 3,000 টাকা। আর যেহেতু আমরা হিসাব নিকাশ করে পেয়েছি টোটাল 5,000 টাকা ঋণের উপর, তো 2,000 টাকা বুঝতে হবে বকেয়া আছে। তাহলে আমরা বকেয়া হিসাবে নিয়ে আসবো 2,000 টাকা। তার টোটাল আমাদের ঋণের সুদ দাঁড়াবে 5,000 টাকা। এরপর অপরিচালন ব্যয় আরেকটা হবে আগুনে বিনষ্ট পণ্য বা বিবিধ ক্ষতি, চুরিজনিত ক্ষতি, এগুলো অপরিচালন ব্যয়ে আসে। তো যেহেতু আগুনে বিনষ্ট পণ্য হয়েছে 10,000 টাকা এবং বিমা দাবি পাওয়া গিয়েছে 5,000 টাকা, তাহলে আলটিমেট বা চূড়ান্ত যে আমাদের ক্ষতিপূরণ পাওয়ার পর আমাদের আগুনে বিনষ্ট পণ্যর
হচ্ছে বা ক্ষতি হচ্ছে 5,000 টাকা, সেটা আমাদের দেখাতে হবে। তো আমাদের আগুনে বিনষ্ট পণ্য নিয়ে আসতে হবে। আগুনে বিনষ্ট পণ্য ইনার কলামে লিখলাম 10,000 টাকা, আর এর মধ্যে 5,000 টাকা পাওয়া গিয়েছে, এই জন্য এই টাকাটা বিয়োগ করে দেখাবো যে বীমা দাবি স্বীকৃতি 5,000 টাকা পাওয়া গিয়েছে। তাহলে এখন আগুনে বিনষ্ট পণ্য দাঁড়ায় 5,000 টাকা, অর্থাৎ এই টাকাটা কোম্পানির অপরিচালন ব্যয় হিসেবে দেখানো হচ্ছে। তাহলে এই যে পরিচালন মুনাফা, এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ হয় এবং এই অপরিচালন ব্যয়টা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা নিট মুনাফা পাবো। মোট পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ হয়ে নিট মুনাফাটা পেয়ে যাবে। এই নিট মুনাফাটা মালিকানা সত্ত্বের মূলধনের সাথে যোগ হয়ে যাবে। তো প্রথমে এরপরে আমরা মালিকানা সত্ত্বের জন্য একইভাবে বিবরণ এবং টাকার কলাম লিখে প্রথমে মূলধনের টাকা নিয়ে আসবো। মূলধন কত টাকা, যত টাকা দেওয়া আছে, ক্রেডিট পাশে মূলধন থাকে, হ্যাঁ 7,88,000 টাকা দেওয়া আছে মূলধন, এটা আমরা লিখে ফেলি। হ্যাঁ, এর সাথে আমাদের উত্তোলনের টাকা বিয়োগ হয়ে যায়। তারপরে মালিকের যেই নিজস্ব যেই খরচগুলো, এগুলো আমরা অন্তর্ভুক্ত করব, আর অতিরিক্ত মূলধন থাকলে ওগুলো আমরা যোগ করি, আর উত্তোলন সুদ ওগুলো বিয়োগ করে দিই। তো এই মূলধনের সাথে নিট মুনাফাটা যোগ হয়ে গেলে এছাড়া আর কোনো উত্তোলন ছিল না সম্ভবত, উত্তোলন নেই বা মালিকানা সত্ত্বের আর কোনো এন্ট্রি নেই। আমরা একটু এক নজরে দেখিনি যে মালিকানা সত্ত্বে কি কি এন্ট্রি থাকতে পারে। মালিকানা সত্ত্বে মালিকানার সত্ত্বে কি কি এন্ট্রি থাকে আমরা একটু দেখে নিই। মালিকানার সাথে মূলধন থাকবে, অতিরিক্ত মূলধন যোগ হবে, মূলধনের সুদ অর্থাৎ মূলধন সংক্রান্ত যা আছে সব একত্রে নিয়ে আসতে হবে। এরপর নিট মুনাফাটা যোগ হবে, আর নিট ক্ষতি হলে বিয়োগ হয়ে যাবে। উত্তোলন সুদ বিয়োগ হবে। আয়কর, জীবন বীমার পরিমাণ, এগুলো মালিকের নিজস্ব খরচ, এগুলো বিয়োগ হয়ে যাবে। আর সাধারণ সঞ্চিতিটা আমরা মালিকানা সত্ত্বে আনতে পারি সিঙ্গেলভাবে, অথবা আমরা যোগ করে দেখাতে পারি, মালিকানা সত্ত্বের সাথে মূলধনের সাথে যোগ করে দেখাতে পারি। তো এগুলোই আমাদের মালিকানা সত্ত্বে আসে সাধারণত। এরপর দুইটা আমাদের শেষ। তো নিট মুনাফা পাওয়া গিয়েছে, তো বিশদায় বিবরণী থেকে আমরা নিট মুনাফা পাচ্ছি, মালিকানা সত্ত্ব থেকে আমরা মালিকানা সত্ত্বের টাকা পেয়ে যাচ্ছি। তো এবার আমাদের তৃতীয় ধাপ, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেখানে প্রথমে শুরু হবে সম্পত্তি দিয়ে, সকল সম্পত্তি চলে আসবে। এরপরে দ্বিতীয় স্টেপে দায় ও মালিকানা সত্ত্ব এখানে চলে আসবে। দায় মালিকানা সত্ত্বের প্রথম এন্ট্রিটা হবে মালিকানা সত্ত্ব, যেটা আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে যে টাকাটা পেয়েছি সেই টাকাটা আমরা এই মালিকানা সত্ত্বে নিয়ে আসবো। তো শুরু করছি আর্থিক অবস্থার বিবরণী। প্রথমে আমাদের আর্থিক অবস্থার বিবরণী স্থায়ী সম্পত্তি দিয়ে শুরু করতে পারি, ইচ্ছা করলে চলতি সম্পত্তি দিয়ে শুরু করতে পারি, এটা যার যার ইচ্ছা। তো স্থায়ী সম্পত্তি দেওয়া ছিল কলকবজা, ওগুলো নিয়ে আসতে হবে, যন্ত্রপাতি আসবাবপত্র, তারপরে ইজারা সম্পত্তি, এগুলো নিয়ে আসতে হবে। তো কলকবজা আমাদের লিখতে হবে, বাহিরের টাকাটাই লিখতে হবে কলকবজা 2 লক্ষ টাকা, কিন্তু যখন আমরা অবচয় টাকা বিয়োগ করব সেটা কিন্তু ক্রয় মূল্যের উপর, যে এর আগে আমরা হিসাব নিকাশ করে নিয়েছি সেই টাকাটাই অবচয় টাকা বিয়োগ করে দেখাবো। একইভাবে আসবাবপত্র নিয়ে আসতে হবে। আসবাবপত্র দেওয়া ছিল, আমরা ইনার কলামে লিখবো, আসবাবপত্র দেওয়া ছিল 27,000 টাকা। 27,000 টাকা থেকে অবচয়ের টাকা বিয়োগ হয়ে হবে 25,000 টাকা। এরপর ইজারা সম্পত্তি এবং এটার সাথে অবলোকন, ইজারা সম্পত্তি 15 বছরের জন্য 1,50,000 টাকা। আর অবলোকন করেছি 10,000 টাকা। তো অর্থাৎ 15 দিয়ে ভাগ করে যে টাকা পাচ্ছি সেটা হচ্ছে 10,000 টাকা বাদ দিয়ে আমরা ইজারা সম্পত্তি পাচ্ছি 1,40,000 টাকা। তাহলে এই তিনটা যোগ করে আমরা পাই মোট স্থায়ী সম্পত্তি 3,42,500 টাকা। তো এরপর আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আনতে পারি। তো প্রথমে আমি এনেছি স্থায়ী সম্পত্তি, এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরপর চলতি সম্পত্তি, এগুলো এনেছি। তো এগুলো উল্টাপাল্টা হলে সমস্যা নেই, তবে সিরিয়াল রাখতে হবে, যেমন স্থায়ী সম্পত্তিগুলো একত্রে রাখতে হবে, চলতি সম্পত্তিগুলো একত্রে রাখতে হবে।
তো এবার আমরা দেখি দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি কি আছে। প্রথমে 1 নম্বর এন্ট্রিতে দেখা ছিল যে 8% বিনিয়োগ 2 লক্ষ টাকা, এটা চলে আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পাশে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা আমরা ইনার কলামে লিখছি, কেননা আরেকটা বিনিয়োগ আছে 2 লক্ষ টাকা বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ 2 লক্ষ টাকা। আচ্ছা, আরেকটা বিনিয়োগ আছে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ঋণ। অর্থাৎ কোনো ঋণ যেটা ডেবিট পাশে যদি ঋণের টাকা থাকে তাহলে বুঝতে হবে এটা এক ধরনের বিনিয়োগ। তো ঋণের টাকা ডেবিট পাশে থাকলে সেটা আমরা বুঝে নেব বিনিয়োগ। এটা সুদও থাকতে পারে, সেক্ষেত্রে এটা সুদ হবে ক্রেডিট পাশে। আর সাধারণত ঋণটা থাকে, যেমন এই ঋণটা থাকে ক্রেডিট পাশে এবং এই ঋণের সুদটা থাকবে ডেবিট পাশে। কিন্তু এই ব্যবস্থাপনা পরিচালক প্রদত্ত ঋণ এটা একটা বিনিয়োগ, এটার সাথে কোনো সুদ ছিল না, আমরা সরাসরি এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে নিয়ে আসবো। ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ঋণ বিনিয়োগ হিসেবে নিয়ে আসবো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে। ৳৭৫,০০০, তাহলে টোটাল এই 8% বিনিয়োগ এবং ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ঋণ, এই টাকাটা যোগ করে আমরা মোট দীর্ঘমেয়াদী বিনিয়োগ পাচ্ছি ৳2,75,000। আর এই যে এই 8% বিনিয়োগ, এটার সাথে তো বিনিয়োগের সুদ ছিল, তো এই সুদটা কোথায় যাবে? এই সুদটা চলতি সম্পত্তিতে আমরা লিখে ফেলব এবং আমরা এই যে অপরিচালন আয় যেটা, সেই অপরিচালন আয়তে যে বিনিয়োগের সুদ লিখেছি সেটা আবার আমরা জানি সমন্বয়তে 2 বার আসে। তো এই একবার আমরা লিখলাম অপরিচালন আয় এবং আরেকবার লিখব আমরা চলতি সম্পত্তিতে। একইভাবে এই ঋণের সুদটা একবার আমরা লিখেছি অপরিচালন ব্যয় এবং এই ঋণের সুদ এই নিচেরটা সমন্বয়ে যে ঋণের সুদটা থাকবে সেই ঋণের সুদ একবার লিখব আমরা অপরিচালন ব্যয় এবং আরেকবার লিখব চলতি দায় লিখব। তাহলে বিনিয়োগের সুদ 16,000 টাকা আমরা চলতি সম্পত্তিতে লিখে ফেলতে পারি। বিনিয়োগের সুদ আমরা এই পাশে লিখে ফেলি বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগের সুদ 16,000 টাকা। তো এই হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের। এরপরে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের শেষ করে আমরা চলতি সম্পদগুলো এবার দেখি র্যামিলে কি কি চলতি সম্পদ দেওয়া আছে, সেগুলো আমরা নিয়ে আসবো। চলতি সম্পদ আমরা জানি হাতে নগদ, তারপরে ব্যাংক জমা, এগুলো চলতি সম্পদ, এগুলো আমরা আগে নিয়ে আসি। ডেবিট পাশে থাকবে অবশ্যই। ব্যাংক জমা দেওয়া আছে, হাতে নগদ নাই, তো সেক্ষেত্রে আমরা ব্যাংক জমা 1,67,000 টাকা ব্যাংক জমা নিয়ে আসবো। 1,67,000 টাকা চলতি সম্পদ, 1,67,000 টাকা। এরপর আমরা চলতি সম্পদ হিসেবে বিনিয়োগ, এরপরে আর কি আছে দেখি। ডেবিট পাশে থাকবে না, আর কিছু পাওয়া যাচ্ছে না। সমন্বয়ের এন্ট্রি থাকতে পারে, হ্যাঁ। এরপরে আমরা অনাদায়ী পাওনাগুলো নিয়ে আসতে পারি। যেই সমন্বয়ে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল সেটা আমরা প্রাপ্য হিসাবের, এই প্রাপ্য হিসাবটা কিন্তু চলতি সম্পত্তিতে আসবে, বা প্রাপ্য হিসাবের বদলে দেনাদারও থাকতে পারে লেখা। তো প্রাপ্য হিসাব থেকে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 নয় 6,000, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু 6,000 টাকা, সেটা আমরা বিয়োগ করে দেখাবো। তাহলে প্রাপ্য হিসাব 70,000 থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকা বিয়োগ করে দেখাবো। প্রাপ্য হিসাব 70,000 টাকা।
আর অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু 2000 টাকা বাড়াতে বলেছে, পুরাতন ছিল 4000 টাকা, অর্থাৎ ওই 6000 টাকা আমরা বিয়োগ করে দেখাবো, তাহলে আমাদের নতুন প্রাপ্য হিসাব হবে 64000 টাকা। তো এই হচ্ছে চলতি সম্পত্তি সমূহ। তো আমরা চলতি সম্পত্তি আরেকটা আছে, তো যেহেতু আমরা সমন্বয়গুলো আবার দেখব, চেক করব যে কোন কোন সমন্বয়গুলো বাকি রয়েছে কিনা। আমরা দেখি সমাপনী মজুত পণ্য টাকা কিন্তু চলতি সম্পত্তিতে আসে, তো চলতি সম্পত্তিতে আনবো এবং আগুনে বিশেষ পণ্য টাকা বিয়োগ করে দেখাবো। আর বিমা দাবি স্বীকৃত এটা কিন্তু চলতি সম্পত্তিতে আসবে, অর্থাৎ এগুলো কিন্তু চলতি সম্পত্তিতে আসে। তো চলতি সম্পত্তিতে আমরা সমাপনী মজুত পণ্য নিয়ে এসেছি, আগুনে বিনষ্ট পণ্য টাকা বিয়োগ করে সমাপনী মজুত পণ্য 95,000 টাকা, আর বিমা দাবি স্বীকৃতি এটা কিন্তু চলতি সম্পত্তিতে চলে আসবে। তাহলে আমরা লিখি বিমা দাবি স্বীকৃত, বিমা দাবি স্বীকৃতি, এটা কপি করে লিখছি, বিমা দাবি স্বীকৃতি 5000 টাকা। আমরা উপরে লিখে দিতে পারি বিমা দাবি স্বীকৃতি 5000 টাকা। এরপরে আরো চেক করে দেখব, বিমা দাবি পাওয়া গেছে 5000 টাকা, এটা লেখা হয়েছে, কল কবজার অপচয় লেখা হয়েছে, শেষ। এরপর র্যাম মিলে দেখতে হবে বিনিয়োগের সুদ নেওয়া হয়েছে। এরপর ডেবিট পাশে আর কোনো কিছু আর চলতি সম্পত্তিতে আসছে না। তো এরপরে আমরা মোট সম্পত্তি বের করে নিব, তাহলে আমাদের যেই স্থায়ী সম্পত্তি এর সাথে বিনিয়োগের টাকা এবং চলতি সম্পত্তির টাকা যোগ করলে আমরা পাচ্ছি মোট সম্পত্তি। এরপরে আমরা দায় ও মালিকানা সত্ত্ব বের করব। দায় মালিকানা সত্ত্বের 1 নম্বরে আমরা মালিকানা সত্ত্ব থেকে যে টাকাটা পেয়েছি সে টাকাটা আমরা নিয়ে আসবো। এরপরে দীর্ঘমেয়াদী দায় যেটা থাকবে, যেমন ঋণ যদি বা ঋণপত্র থাকলে এটা আমরা দীর্ঘমেয়াদী দায় হিসেবে যোগ করে দিব। যেমন এখানে ছিল 10% ঋণ, 10% ঋণ ছিল 50,000 টাকা, এটা আমরা নিয়ে আসবো। 10% ঋণ ছিল 50,000 টাকা, তো এটা এই দুইটা যোগ হয়ে যাবে, আর ঋণের সুদটা আসবে চলতি সম্পত্তি হিসেবে। যেহেতু ঋণের সুদ হচ্ছে 2000 টাকা, ঋণের সুদ আমরা লিখেছিলাম অপরিচালন ব্যয়, ঋণের সুদের টাকা হচ্ছে 2000 টাকা, সেই 2000 টাকা লিখতে হবে চলতি সম্পত্তিতে, ঋণের সুদ 2000 টাকা। এরপর যে চলতি দায়ে লিখেছি, চলতি দায়ে ঋণের সুদটা চলে আসবে। এরপর দেখতে হবে ক্রেডিট পাশে আর কোনো চলতি দায় আছে কিনা। বকেয়া বেতন, হ্যাঁ বকেয়া বেতন বা অগ্রিম বা বকেয়া কোনো লেনদেন থাকলে সরাসরি এটা আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। বকেয়া বেতন মানে বকেয়া খরচ, এটা একটা দায়, আর এটা ক্রেডিট পাশে আছে, এভাবে বোঝানো যায়। ক্রেডিট পাশে থাকলে এটা দায়িত্বেই চলে আসবে, তাহলে এটা চলতি দায় বকেয়া বেতন 3000 টাকা নিয়ে আসবে। এরপরে ক্রেডিট পাশে আর কিছু আছে কিনা, বিক্রয় লেখা হয়েছে, পদীয় হিসাব বা বিবিধ পাওনাদার হিসাব 25,000 টাকা, এটাও চলতি দায়ে চলে আসবে। এরপর ক্রেডিট পাশে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা অন্তর্ভুক্ত হয়েছে, ক্রয় ফেরত আসবে না। তো আমাদের টোটাল চলতি দায় আমরা এখন পেয়ে যাচ্ছি 30,000 টাকা, আর মোট দায় 9,34,500, দুটোটা যোগ করলে হয় মোট দায় ও মালিকানা সত্ত্ব 9,64,500 এবং মোট সম্পত্তি 9,64,500। তো এটাই হচ্ছে মিলে গিয়েছে দুই পাশ, অর্থাৎ সম্পত্তি এবং মালিকানা সত্ত্ব। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি আলোচনা করা হবে।